শেষ দুদিনে ৩৫টি আক্রমণ এবং পাকিস্তান সেনাবাহিনী কার্যত বালুচিস্তান লিবারেশন আর্মির আক্রমণ সামলাতে বিপর্যস্ত। এবং যে তথ্য সামনে আসছে তা কিন্তু পাকিস্তানের আসিম মুনিরের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এক ভবিষ্যতের বার্তা নিয়ে এলো। ২৪,০০০ পাকিস্তান সেনাবাহিনীর সদস্য শেষ একদিনে পদত্যাগ করলেন সেনাবাহিনী থেকে। এবং যে তথ্য আরো ডিটেলে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এর ভিতরে পাকিস্তানের পুলিশের একাধিক উচ্চপদস্থ অফিসার কিন্তু আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে বালুচিস্তানে যে খাইবার পাখতুন এলাকা, সেই খাইবার পাখতুন এলাকায় লিবারেশন আর্মি এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট যেভাবে একসঙ্গে একজোট হয়ে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বেছে বেছে খতম করছে তা সামলাতে কার্যত ব্যর্থ সেনাপ্রধান আসিম মুনির। এবং আন্তর্জাতিক স্তরের কাছে যে সেনাপ্রধান বারবার ভারতকে লক্ষ্য করে পারমাণবিক হামলার হুমকি দেন, যে সেনাপ্রধান কথায় কথায় কাশ্মীরকে ছিনিয়ে নেব বলে বড় বড় কথা বলেন, আজকে বাস্তবে নিরিখে দেখা যাচ্ছে তিনি তাদের দেশের দুই বিদ্রোহী গ্রুপ বালুচিস্তান লিবারেশন আর্মি এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট তাদের সামনে ভেজা বিড়াল হয়ে গেছে। এবং তাদের গুরুত্বপূর্ণ ২৪,০০০ সদস্য একদিনে রিজাইন করলেন এবং পাকিস্তান সেনাবাহিনী কার্যত ভয়ে আত্মসমর্পণ করার মুখে বালুচিস্তান লিবারেশন আর্মির সামনে। ইম্পর্টেন্ট যে তথ্য, আমি একটু গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের দিয়ে দিই, তাহলেই বুঝবেন এই মুহূর্তে বালুচিস্তান লিবারেশন আর্মির এক্স্যাক্ট পজিশনটা কি। তারা অফিসিয়ালি জানিয়েছে যে এই মুহূর্তে তারা ৩রা ডিসেম্বর যে আক্রমণ চালিয়েছে তা সরাসরি ডেরা ইসমাইল এই জায়গাকে কেন্দ্র করে। এবং ডেরা ইসমাইল হলো পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আছে এবং সেখানে সহকারী উপপরিদর্শক পাকিস্তানে নিহত হয়েছেন এবং তার সঙ্গে আরো ৩ জন সেনাবাহিনীর অফিসার আইইডি বিস্ফোরণ অর্থাৎ এক্সপ্লোসিভ দ্বারা সম্পূর্ণভাবে উড়ে শেষ হয়ে গেছেন। এবং ডেরা ইসমাইল পাকিস্তান মিলিটারি বেস ক্যাম্প কার্যত তছনছ করে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এরপর কালকে খাইবার পাখতুন থেকে যে খবর এসছে তাতে আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি এই সেনাপ্রধান আসিম মুনির কতটা ভয় পেয়েছে। এবং তারা এখন ভাবছে খাইবার পাখতুনে গভর্নমেন্ট রুলস জারি করবে, অর্থাৎ সেনাবাহিনীর শাসন তো ছিলই, সেই সেনাবাহিনী শাসনের পাশাপাশি প্রেসিডেন্ট রুল কিংবা রাজ্যপাল রুল যে কোনো একটি শাসন করার দিকে পাকিস্তান সরকার যাচ্ছে। এবং তারা বুঝিয়ে দিচ্ছে এই বালুচিস্তান লিবারেশন আর্মির কাছে তারা আত্মসমর্পণ করার জায়গায় পৌঁছে গেল। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেট উলফ। মার্কেট উলফ হলো একটি সেভি রেজিস্টার্ড অ্যাপ যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেট উলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে ৩ গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশান, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায় তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। এখানে দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী চলছিল, আমি একটি ক্লিকেই স্টপ ট্রেন্ড করে দিলাম এবং খুব অল্প সময়ে ১,৩০৬ টাকার প্রফিট বুক হয়ে গেল। আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র ৯৯ টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল ৯টা থেকে রাত্রি ১২টা অবধি। মার্কেট উলফ অ্যাপ আপনাদেরকে ফ্রিতে রেকমেন্ডেশনও কিন্তু প্রোভাইড করে। এখানে দেখুন নভেম্বর মাসে একদিনে ১৪,১৪২ টাকা, জুনে ৭০,৪৬৮ টাকা, জুলাইতে ৫৯,৬৯৬ টাকা এবং অক্টোবরে ৫৮,২৬০ টাকার প্রফিট বুক করেছে। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যে মার্কেট উলফ অ্যাপে কোনো কমিশন কিন্তু লাগে না। তাহলে আর দেরি কেন? ২ মিলিয়নের বেশি মানুষ অলরেডি মার্কেট উলফকে ডাউনলোড করে নিয়েছে। আপনিও ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। শুধু ডেরা ইসমাইল বেস ক্যাম্প নয়, ২রা ডিসেম্বর
উত্তর ওয়াজিরিস্তানে এক ভয়ঙ্কর হামলা চালায় বালুচিস্তান লিবারেশন আর্মি এবং ফ্রন্ট একত্রে। সেখানে পুলিশ কমিশনারকে টার্গেট করা হয় এবং পুলিশ কনভয়ে সহকারী কমিশনার শাহ ওয়ালি খান ছিলেন, যিনি এই আক্রমণে নিহত হয়েছেন। অর্থাৎ পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তা রীতিমতো আতঙ্কগ্রস্ত খাইবার পাখতুন এলাকায় যাওয়ার জন্য। এবং এই খবর একটা জিনিসকে পরিষ্কার করে দিচ্ছে যে আসলে আসিম মুনিরের ক্রেডেনশিয়াল ক্যাপাবিলিটি কিচ্ছু নেই, শুধুমাত্র বড় বড় ভাওতাবাজি, বড় বড় ডায়লগবাজি। এবং পাকিস্তানের সাধারণ মানুষও আজকে বুঝে গেছে যে কিভাবে সেনাপ্রধান তাদের দেশকে শ্মশানে পরিণত করার জায়গায় নিয়ে চলে গেলেন। বিএলএ অফিসিয়ালি কি জানাচ্ছে জানেন? তারা বলেছে যে 28শে নভেম্বর থেকে 30শে নভেম্বর এই দুদিনে তারা 27 জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যকে খতম করে দিয়েছে। প্রায় 29টি জায়গায় অপারেশন চালিয়েছে তারা, এবং এই অপারেশনের ফলে আরো অতিরিক্ত 18 জন সেনাবাহিনীর সদস্য তাদের হেফাজতে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। অর্থাৎ শেষ 3 দিনে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 124,000। রিজাইন করেছে। থাকলোটা কি আসিম মুনিরের? তিনি ভারতকে খালি উস্কানি মার্কা কথাবার্তা বলে যুদ্ধ খেলাটা কেন খেলতে চাইছে এবার বুঝতে পারছেন তো? এই মুহূর্তে যদি পাকিস্তান ভারতের বিপক্ষে একটা যুদ্ধ লাগাতে পারে তাহলে তাদের দেশের যাবতীয় ব্যর্থতাকে তারা ভুলিয়ে দিতে পারবে, মানুষকে ভারত বিরোধী আবেগকে ইন্সপায়ার করতে পারবে এবং সেনাপ্রধান এবং সরকারের যাবতীয় অপকর্মকে ভুলিয়ে দিতে পারবে আসিম মুনির। এই জন্য কালও তারা ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। স্যার ক্রিক অঞ্চলে তারা মিলিটারি এক্সারসাইজ শুরু করেছে। আলটিমেটলি যারা নিজের দেশের বিদ্রোহী গ্রুপকে সামলাতে পারে না, যারা নিজের দেশের বিদ্রোহী গ্রুপকে সামলাতে কার্যত হিমশিম খায়, তারা ভারতের মতো বিশ্বের তৃতীয় শক্তিধর সেনাবাহিনীর বিপক্ষে লড়ার স্বপ্ন দেখছে, যা পুরোটাই যে ভাওতাবাজি আজকে অন্তত প্রকাশ হয়ে যাচ্ছে। পাশাপাশি এখানে বলা হচ্ছে যে পাকিস্তানে যে কুখ্যাত ডেথ স্কোয়াড আছে, ডেথ স্কোয়াড মানে কি? যারা অফিসিয়ালি সেনাবাহিনীর হয়ে লড়ে না অথচ এই বিদ্রোহীদের খুঁজে খুঁজে মারে, আসলে সেনাবাহিনী এদেরকে ব্যাকআপ দেয়। এই ডেথ স্কোয়াডের সদস্যদের এবার টার্গেট করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এবং যে তথ্য আরো সামনে এসছে সেখানে বলা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শহর, একটির নাম জিওয়ানে সিটি, যেখানে পাকিস্তানের মেন গার্ডসের মেন অফিস, সেই জিওয়ানা সিটিতে গ্রেনেড হামলা চালিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এবং দ্বিতীয় গ্রেনেড হামলাটি চালানো হয়েছে পাকিস্তানের আর্মি মেজর রেসিডেন্টের উপর, যেটি মাস্তুং সিটিতে অবস্থিত। অর্থাৎ পাকিস্তান শুধুমাত্র তাদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারগুলো যে বাঁচাতে পারলো না তা নয়, পাকিস্তান কিন্তু তাদের মাইনিং প্রজেক্ট, রেসিডেন্ট অফিসার আর রেসিডেন্ট যে বিভিন্ন কার্যালয়, হসপিটাল, সমস্ত জায়গায় কিন্তু আজকে তাদের হিমশিম খাওয়া অবস্থা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। পাশাপাশি শেষ দুদিনে কোয়েটা প্রদেশে ডিফেন্স ইনস্টলেশনকে টার্গেট করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং ধারাবাহিকভাবে 6টি বিস্ফোরণ হয়েছে 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বরের মধ্যে। এবং সব মিলিয়ে যদি আপনারা সামারাইজ করেন তাহলে গভর্নর্স রুল ছাড়া পাকিস্তানের কাছে আর কোনো উপায়ও নেই। যদিও গভর্নর্স রুল আলটিমেটলি বালুচিস্তানের এই খাইবার পাখতুন এলাকায় কোনো কার্যকর হবে বলে অন্তত মনে হচ্ছে না। 24,000 সেনাবাহিনীর পদত্যাগ সামলাবে কিভাবে পাকিস্তানের আসিম মুনির? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। তবে শেষ করার আগে মার্কেটুলস অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিউর। 20 লক্ষ বেশি মানুষ এই অ্যাপকে ব্যবহার করেন। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সানে এই অ্যাপকে আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কেন? আমার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে অ্যাপের লিঙ্ক আছে, আপনারা ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।